বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকে তোমাদের সামনে নতুন একটি ক্লাসের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদেরকে ডাটাবেস পরিচিতি অর্থাৎ ডাটাবেস সম্পর্কে আমি কিছু আলোচনা করব। তো ডাটাবেস বর্তমানে খুবই একটি জনপ্রিয় প্রোগ্রাম। ডাটাবেস বর্তমানের সব ক্ষেত্রেই প্রয়োজন হয়। অন্যান্য প্রোগ্রামের তুলনায় ডাটাবেজের চাহিদা অনেক বেশি, ডাটা এন্ট্রি কাজের চাহিদা অনেক বেশি। তো আজকে আমি তোমাদেরকে শুধু ডাটাবেজের পরিচিতি সম্পর্কে আলোচনা করব। পরপর আরও দু একটা ক্লাসের মাধ্যমে ডাটাবেজ অধ্যায়টা আমি বা ডাটাবেজ প্রোগ্রামটা আমি শেষ করার চেষ্টা করব। তো আমরা যে কোনো একটা প্রোগ্রাম শিখতে গেলে আমাদের ফার্স্টে বা প্রথমে কি করতে হবে, ওই প্রোগ্রাম সম্পর্কে আমাদের জানা থাকা ভালো। কেননা আমরা যদি প্রোগ্রাম সম্পর্কে না জানি তাহলে আমরা প্রোগ্রামের কাজের সম্পর্কে জানবো না, অর্থাৎ কাজ করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে হবে। আর প্রোগ্রাম সম্পর্কে যদি আমি ভালোভাবে আয়ত্ত করতে পারি বা জানি তাহলে আমরা কাজ করতে গিয়ে কোনো সমস্যা হবে না। তো আজকে শুধু তোমাদের দেখানোর চেষ্টা করব ডাটাবেজ পরিচিতি, ডাটাবেজ প্রোগ্রামটা কি বা ডাটাবেজের কাজ কি। তো আমরা ফার্স্টে বা প্রথমে দেখে আসি ডাটাবেজ। ডাটাবেজ হচ্ছে বাংলা, আর সংক্ষেপে অনেকে ডিবিএমএস বলা হয়, অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। তো আজকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে পূর্ণ ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো আমরা ডাটাবেজ বলতে কি বা কাকে বলে আমরা সেই সম্পর্কে জেনে আসি। ডাটাবেজ বলতে কি বা কাকে বলে। ডাটাবেজ বলতে তথ্যের সমাবেশ বা ভান্ডারকে বোঝায়। তথ্যের সমাবেশ বা ভান্ডারকে বোঝায়, অর্থাৎ যে সফটওয়্যার বা প্রোগ্রামে অনেক তথ্যগুলো থাকে, ওই অনেক তথ্য নিয়ে একটা ডাটাবেস গঠিত হয়। পরস্পর সম্পর্কযুক্ত তথ্যকে বলা হয় ডাটাবেস। আবার এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা তথ্যের সাথে পরপর আরেকটা তথ্যের মিল না থাকলে আমাদের ডাটাবেস ডাটা হয় না। তো এখানে কি দাঁড়াচ্ছে, ডাটাবেস বলতে তথ্যের সমাবেশ বা ভান্ডারকে বোঝায়। পরস্পর সম্পর্কযুক্ত তথ্যকে ডাটাবেস বলা হয়। আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে তোমরা অনেকেই অমনোযোগী হয়ে যাও। এই জন্য আমি একটু ফার্স্ট টাইমে তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি। তো এখন আমরা দেখে আসি মাইক্রোসফট এসএস একটি ডাটাবেস সফটওয়্যার। আমি মূলত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বা মূল বিষয় হলো মাইক্রোসফট এসএস। মাইক্রোসফট এসএস এসএস একটি ডাটাবেস সফটওয়্যার। এসএস একটি ডাটাবেস সফটওয়্যার। আমি মূলত আজকে মাইক্রোসফট এসএস ডাটাবেস সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব। তো ডাটাবেস কত প্রকার ও কি কি আমরা জেনে আসি। ডাটাবেস হলো দুই ধরনের। ডাটাবেস কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের হলো, একটা হলো জেনারেল ডাটাবেস, আর এক প্রকার হলো রিলেশনাল ডাটাবেস। জেনারেল ডাটাবেস বলতে কি এবং রিলেশনাল ডাটাবেস বলতে কি আমরা দেখে আসি। জেনারেল ডাটাবেস বলতে শুধুমাত্র একটি ফাইল বা পরস্পর সম্পর্কহীন একাধিক ফাইলের সমন্বয়ে যে ডাটা গঠিত হয় তাকে সাধারণ ডাটাবেস বলা হয়। অর্থাৎ ডাটাবেস বলতে হচ্ছে একটা ডাটার সাথে অন্য ডাটাবেসের কোনো তথ্য মিল পাওয়া যাবে না। এই ডাটাবেসে কি জেনারেল ডাটাবেস। শুধুমাত্র একটি ফাইল বা পরস্পর সম্পর্কহীন, অর্থাৎ অন্য ডাটাবেসের সাথে বা অন্য ডাটার সাথে কোনো সম্পর্ক থাকবে না, একাধিক ফাইলের সমন্বয়ে যে ডাটাবেস গঠিত হয় তাকে সাধারণ ডাটাবেস বলা হয়। দ্বিতীয়ত আমরা রিলেশনাল ডাটাবেস সম্পর্কে দেখে আসি। কি রিলেশনাল ডাটাবেস? দুই, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইলে বা টেবিলের সাহায্যে যে ডাটাবেস গঠন করা হয় তাকে রিলেশনাল ডাটাবেস বলা হয়। অর্থাৎ আমরা একটা ডাটাবেস তৈরি করলাম, আরেকটা ডাটাবেস পাশাপাশি ওপেন করলাম, দেখা যাচ্ছে ওই ডাটাবেস থেকে এবং আমার দুইটা ডাটাবেসের অধিকাংশ ডাটাই মিল পাওয়া যায়। তো পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইলের বা টেবিলের সাহায্যে যে ডাটা গঠন করা হয় তাকে রিলেশনাল ডাটাবেস বলা হয়। অর্থাৎ পরপর দুইটা ডাটাবেসের যে তথ্যগুলো একাধিক মিল পাওয়া যায় তাকে রিলেশনাল ডাটাবেস বলা হয়। তারপরে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস এর অবজেক্টিভ আছে 7টি। মাইক্রোসফট অ্যাক্সেস এর অবজেক্টিভ আছে 7টা অবজেক্টিভ সম্পর্কে আমরা দেখে আসি। প্রথমে আছে আমাদের টেবল ট্যাব, দ্বিতীয় আছে কোয়েরি, তৃতীয় আছে ফর্ম ট্যাব, চতুর্থ আছে রিপোর্ট ট্যাব, পঞ্চম আছে মডিউল ট্যাব, ষষ্ঠ আছে পেজেস ট্যাব এবং
সপ্তমে আছে ডাটা টাইপ। এই 7 প্রকার ট্যাব নিয়ে আমাদের মাইক্রোসফট অ্যাসেস গঠিত হয়। তা আমরা প্রত্যেকটা ট্যাবের বিশ্লেষণ বা বর্ণনা দেখে আসি। আমাদের ফার্স্টেই বা প্রথমেই রয়েছে টেবল ট্যাব। রো এবং কলাম মিলে একটি একটি টেবল তৈরি হয়। রো এবং কলাম মিলে একটি টেবিল তৈরি হয়। আমাদের টেবল ট্যাব গঠিত হয় রো এবং কলাম মিলে একটা টেবিল তৈরি হয়। অ্যাক্সেস প্রোগ্রামের প্রথম কাজ হলো একটি টেবিল তৈরি করা। এরপর ডাটাগুলো টেবিলে এন্ট্রি করতে হয়। অর্থাৎ আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামে প্রথমে কি করতে হবে, একটা টেবিল তৈরি করতে হবে। আর টেবিল তৈরি করতে গেলে আমাদের মাস্ট বি রো এবং কলাম থাকে। তো আমরা রো এবং কলাম মিলে দিয়ে আমরা একটা ফার্স্ট টাইমে টেবিল তৈরি করে নিব ডাটাবেজে। তারপরে ওই টেবিলের ভিতরে আমরা কি করব, ডাটাগুলা এন্ট্রি করব। তারপরে আমাদের দ্বিতীয় আছে কোয়েরি। কোয়েরি ট্যাব। কোয়েরি ট্যাবের কাজ কি? কোয়েরি একটি অবজেক্ট। আমরা জানি কোয়েরি একটি অবজেক্ট যা টেবিলের ডাটাগুলোর ভিত্তিতে টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা ভিন্ন শর্তে চার্জ, আপডেট, চেঞ্জ, ডিলিট ইত্যাদি কাজ করা হয়। অর্থাৎ ডাটাবেস প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাব হলো কোয়েরি ট্যাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাব হলো কোয়েরি ট্যাব। কোয়েরি এমন একটি ট্যাব, আমরা একটা 100 জন ব্যক্তির বা 200 জন এমপ্লয়ারের আমরা একটা ডাটাবেস তৈরি করলাম। ওই এমপ্লয়ারের ডাটাবেস থেকে আমরা কি করতাম, ডাটা বিভিন্ন শর্তে চার্জ করতে পারবো, আপডেট করতে পারবো, চেঞ্জ করতে পারবো, ডিলিট করতে পারবো ইত্যাদি কাজ করতে হয় আমাদের এই কোয়েরি ট্যাবের মাধ্যমে। কোয়েরি ব্যবহার প্র্যাকটিক্যালি দেখালে তোমরা অবশ্যই বুঝে যাবে। শুধু এই বিশ্লেষণগুলো তোমরা একটু জানো যে কোয়েরি একটা অবজেক্ট যার টেবিলে ডাটাগুলোর ভিত্তিতে টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা ভিন্ন শর্তে চার্জ, আপডেট, চেঞ্জ, ডিলিট ইত্যাদি কাজ করা হয় বা কাজে কোয়েরি ট্যাব ব্যবহার করা হয়। তোমরা এতটুকু জানো, পরবর্তীতে আমি প্র্যাকটিক্যালি দেখালে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমাদের আছে ফ্রম ট্যাব। ফ্রম ট্যাবের কাজ কি আমরা দেখে আসি। টেবিল ওপেন করে আমরা যে কাজ করতে পারি ঠিক সেই কাজগুলো সুন্দর ডিজাইনে ফ্রমের মাধ্যমে করতে পারি। আমরা প্রথমে কি করি, ডাটাবেজের প্রথমেই শর্ত হলো আমরা টেবিল তৈরি করতে পারি। ওই টেবিলটারে কি করতে পারি, আমরা ফ্রমে রূপান্তর করে ফ্রমের মাধ্যমে ডাটাগুলা এন্ট্রি করতে পারি। এখন দেখা যাচ্ছে যে একটি টেবিলে অনেকগুলো ফিল্ড থাকলে একসাথে সব ফিল্ড দেখে ডাটা এন্ট্রি করা অসুবিধা হয়। কিন্তু ফ্রম টেবিলের সকল ফিল্ডের ডাটা একসাথে এন্ট্রি করা সম্ভব হয়। তাছাড়া 2 বা ততোধিক টেবিলের ডাটা একটি ফ্রমে এন্ট্রি করা সম্ভব হয়। অর্থাৎ আমরা যখন টেবিলে কাজ করি তখন অনেকগুলা টেবিলের মধ্যে অনেকগুলা কলাম রো থাকে, তখন আমাদের কি হয়, নিজেরই একটা অসুবিধার সৃষ্টি হয় যে আমরা এক টেবিল থেকে অন্য টেবিলে গিয়ে ডাটা এন্ট্রি করে ফেলি। তো এই জন্য কী করতে হয়, আমরা ফর্মের মাধ্যমে আমরা কি করতে পারি, ডাটাগুলা এন্ট্রি করতে পারি। তো ফর্মের কাজটা খুবই সুন্দর এবং মজার। তোমাদেরকে যখন দেখানোর চেষ্টা করবো ফর্মের কাজ তখন তোমরা বুঝতে পারবে। শুধু বিশ্লেষণগুলো তোমরা একটু দেখে নিবে। তারপরে আমাদের কাজ আছে কি, রিপোর্ট ট্যাব। রিপোর্ট ট্যাব টেবিল বা কোয়েরির উপর ভিত্তি করে কোনো ডাটা সুন্দরভাবে উপস্থাপন করাকে রিপোর্ট বলা হয় বলে আর কি। রিপোর্টের মাধ্যমে ডাটাগুলোর পছন্দ মতো গ্রাফ বা ছবি সংযোজন করে প্রিন্ট আউট করা যায়। অর্থাৎ রিপোর্ট বলতে কিটা, টেবিল বা কোয়েরির উপর ভিত্তি করে রিপোর্টটা মূলত তৈরি করা হয় টেবিল এবং কোয়েরির উপর ভিত্তি করে। অর্থাৎ কোনো ডাটা আমি সুন্দরভাবে প্রিন্ট করতাম, আলাদা আলাদাভাবে পার্টভাবে প্রিন্ট করতাম। আমরা চাইলে পছন্দ মতো ডাটা প্রিন্ট করতে পারি, ছবি সংযোগ করে আমরা ডাটা প্রিন্ট করতে পারি। তো এইভাবে আলাদা আলাদা ডাটা প্রিন্ট করতে গেলে আমাদের রিপোর্টের সাহায্য নিতে হয়। তো এইগুলো প্র্যাকটিক্যালি তোমাদের দেখালে তোমরা খুবই ইজিতে বুঝে যাবে। শুধু বিশ্লেষণগুলো একটু নজরে দেখে নিবে, এক নজরে দেখে নিবে। তারপরে আমাদের কি আছে, মডিউল ট্যাব। মডিউল ট্যাবের কাজ কি? মডিউল একটি অবজেক্ট যা প্রোগ্রামের কোড কোড সংরক্ষণ করে। এখানে কোড লিখে ভিজুয়াল বেসিকের নেই প্রোগ্রামিং এর কাজ করা যায়। অর্থাৎ আমরা ডাটাবেজে অনেক কোডিং ব্যবহার করতে পারি, বিভিন্ন কলামে বিভিন্ন কিছুতে আমরা কোডিং ব্যবহার করতে পারি। তো ওই ভিজুয়াল কোডগুলা কোডগুলা আমরা মডিউল ট্যাবের মাধ্যমে সংযোজন করতে হয়। এগুলা অনেক লম্বা বিষয়, আমি প্র্যাকটিক্যালি দেখালে তোমরা অনেক সহজ হবে। শুধু তোমরা জানো যে আমরা কোডিংয়ে বা সি প্রোগ্রামিংয়ের বিভিন্ন কোড নাম্বার ব্যবহার করতে গেলে ডাটা সংরক্ষণ বা নিরাপত্তার জন্য আমরা কি করতে পারি, ডাটাবেজে অনেক সময় কোডিং ব্যবহার করে থাকি যাতে অন্য কেউ আমার ডাটাগুলা না দেখতে পারে ইজিতে। তো এইগুলোর কাজে আমরা মডিউল ট্যাব ব্যবহার করে থাকি। তো এইগুলো প্র্যাকটিক্যালি দেখালে তোমরা অনেক ইজি হবে। আমি সামনের দিকে অগ্রসর হই।
আমাদের পেজ ট্যাব আছে। পেজ ট্যাবের কাজ কি? পেজ হলো বিশেষ ধরনের ওয়েব পেজ যা ইন্টারনেট ডাটা প্রদর্শনের জন্য তৈরি করা হয়। অর্থাৎ অ্যাক্সেস ডাটাবেস তৈরিকৃত কোনো রিপোর্টকে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার বা যে কোনো নেট ব্রাউজার দিয়ে প্রদর্শনের জন্য পেজ ডিজাইন করা হয়। অর্থাৎ আমরা সাধারণত এই ডাটাবেজের অনেক তথ্য বা ডাটা আমরা সরাসরি কি করতে পারি, ওয়েবসাইটে সাবমিট করতে পারি বা প্রদর্শন করতে পারি। আমরা সাধারণত ওয়ার্ড, এক্সেল, হ্যাঁ, অন্যান্য নোটপ্যাডে আমরা সহজে আমরা ডাটাবেজে কি করতে পারি না, প্রদর্শন করতে পারি না। বাট আমরা ডাটাবেজের কোনো ডাটা সহজেই আমরা কি করতে পারি, ওয়েবসাইটে পেজ ট্যাবের মাধ্যমে কি করতে পারি, প্রদর্শন করতে পারি। তো এগুলা অনেক লম্বা বিষয়, আমি পরবর্তীতে আবার বোঝানোর চেষ্টা করবো। তোমরা শুধু এই যে বিশ্লেষণগুলো একটু দেখে নিবে এক নজরে। তোমরা চাইলে এইগুলা স্ক্রিনশট দিয়ে নিজেরা ছবি আকারে তোমরা মোবাইলে সংরক্ষণ করে তোমরা বা পড়তে পারো। তা আমি তারপরে কি আছে আমাদের লাস্টে কি আছে আমাদের ডাটা টাইপ, যেটা ডাটাবেজের সবচেয়ে বা মাইক্রোসফট অ্যাক্সেসের 7টা অবজেক্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তা এখানের মধ্যে এই 4টা তোমরা সবাই একটু ফলো করবে, যারা ডাটাবেজের কাজ শিখবে এই 4টা স্ক্রিনশট করে রেখে দিবে। এখানের মধ্যে ডাটা টাইপ তোমরা যদি সঠিকভাবে না লিখতে পারো ডাটাবেজে ডাটা এন্ট্রি করতে পারবে না। তো ডাটা টাইপের মধ্যে কি আছে, ডাটা টাইপ এবং ডিসক্রিপশন। ট্যাক্স মানে অক্ষর জাতীয়, তোমরা কোনো কলামে বা কোনো রোয়ের মধ্যে তোমরা লেখালেখি করতা, তে ওই কলামের কি করতে হবে, ডিসক্রিপশন কি ট্যাক্স রাখতে হবে। ডাটা টাইপ কি রাখতে হবে, ট্যাক্স মানে অক্ষর জাতীয় কোনো কিছু লিখতে ডাটার ধরন হবে ট্যাক্স। তারপর আমরা কোনো কিছুতে মন্তব্য, কোনো একটা কলমে আমরা যখন একটা ডাটাবেস তৈরি করতে যাব তখন আমরা লিখতে হবে, নাম্বার বসাতে হবে, ডেট এন্ড টাইম বসাতে হবে, কারেন্সি বসাতে হবে, অটো নাম্বার, ইয়েস নো, ওয়েলি, বিভিন্ন কিছু আমরা লিখতে হয় একজনের বায়োডাটা এন্ট্রি করতে গিয়ে। তো আমরা যখন কোনো একটা কলামে আমরা লিখমু তার ডাটার ধরন কি হবে, ট্যাক্স। আমরা মন্তব্য জাতীয় কোনো কিছু লিখমু তাহলে আমরা ডাটা টাইপ দেব মিমু। তারপরে আমরা কোনো ফিল্ডে বা রেকর্ডের মধ্যে আমরা নাম্বার বা সংখ্যা বসামো তাহলে ডাটা টাইপ দিতে হবে নাম্বার। তারপরে আমাদের কোনো রেকর্ডে বা ফিল্ডে আমরা কি করবো, সময় জাতীয় মানে ডেট এন্ড টাইম বসামো, তার ডাটা টাইপ দিতে হবে ডেট এন্ড টাইম। আমরা কোনো রেকর্ড বা ফিল্ডের মধ্যে আমরা কি লিখবো, মানে বিভিন্ন দেশের টাকা জাতীয় কোনো কিছু লিখবো, তার ডাটা টাইপ হবে কারেন্সি। আমরা কোনো ফিল্ড বা রেকর্ডে নাম্বার বসাইতাম অটোমেটিক, আমি চাইতেছি না যে হাতে লিখবো, আমি নাম্বার চাইতেছি অটোমেটিক আমার সিরিয়াল বসো, তাহলে আমরা কি দিতে হবে, ডাটা টাইপ দিতে হবে অটো নাম্বার। তারপরে আমাদের কি আছে, কোনো ফিল্ড বা রেকর্ডে আমরা কি বসাইতাম, হানা যেতে হবে ইয়েস নো, বা কোনো কিছু কোড আছে কিনা, সে মৃত না জীবিত, তো বিভিন্ন হানা জাতীয় কোনো কিছু লিখতে আমরা ইয়েস নো ব্যবহার করব, ডাটা টাইপ দিব ইয়েস নো। ওয়েলি অবজেক্ট বা ছবি জাতীয় কোনো কলামে বা রেকর্ডে আমরা ছবি জাতীয় কোনো কিছু বসাতে বা সংযোজন করতে চাই তাহলে আমরা ওয়েলি অবজেক্ট দেব। হাইপারলিঙ্কের লুক আপ উইজার্ডের আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না, এই জন্য আমরা এটা নিয়ে আমরা না আগাইলেও চলবে। তো এই ডাটা টাইপটা তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবে, না মুখস্থ করলে আমরা টেবিল তৈরি করতে গেলে এই ডাটা টাইপ মাস্ট বি ডাটাবেজে লাগবেই। তো আমরা কোন কলামে কোন ডাটা সিলেক্ট করতে হবে, ডিসক্রিপশনে থেকে এখানে লেখা আছে, বাংলাতে লেখা আছে এবং ডাটা টাইপ ইংলিশে লেখা আছে, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবে। তো তোমরা আমার ভিডিওটা পুরাটা দেখলে অন্তত বেসিক ডাটাবেজের সম্পর্কে ধারণা হবে। তো পরবর্তীতে আমি প্র্যাকটিক্যালে প্রোগ্রাম ওপেন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আজকের ভিডিও শুধু তোমাদের বেসিক নলেজ দেওয়ার জন্য, ডাটাবেজ বা মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে বেসিক নলেজ দেওয়ার জন্য তোমাদেরকে এই ভিডিওটা তৈরি করলাম। নেক্সট ভিডিওতে তোমরা কিভাবে ডাটাবেজে টেবিল তৈরি করবে আমরা ওই টেবিলের উপরে একটা ভিডিও ক্রিয়েট করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।